দেবগুরু বৃহস্পতি হচ্ছে সবথেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। আর আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে। দেবগুরু বৃহস্পতি যেই স্থানে বসে সেই স্থানের শুভ ফলে বৃদ্ধি করে এবং তার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক, দয়ার কারক, আবার ধনসম্পত্তিরও কারক। দেবগুরু বৃহস্পতি আগস্ট মাসের 21 তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গলদেবের নক্ষত্র, এবং এই নক্ষত্রে 10ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে। তার সাথে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এবং 29 তারিখে আবার রোহিণী নক্ষত্রে ফিরে আসবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির উপর, জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর, এটা একটা জেনারেল প্রিডিকশন। তো দেবগুরু এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ সোম। সোম হচ্ছে একটি রস, যে রস পান করে দেবতারা তাদের যৌবনকে স্থায়ী রাখে এবং প্রবল শক্তি লাভ করে, যে কোনো সময় বৃদ্ধ কিংবা দুর্বল না হয়ে পড়ে। অর্থাৎ এই নক্ষত্রকে শক্তির প্রতীক হিসাবেও দেখা হয়। এই নক্ষত্রের পুরুষরা সবসময় নিজেদের কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকে, আর এই নক্ষত্রের নারীরা কলা বিভাগের সাথে জড়িত থাকে, খুব উন্নতি করে। যারা গান বাজনা, ড্যান্স, নৃত্য, সঙ্গীত, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এ সমস্ত কাজে যারা থাকে তারা কিন্তু খুব উন্নতি করে। আবার যারা হস্তশিল্পী তারাও। আবার এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা একটু তো কনফিউজ হয়ে যায়, কারণ হরিণের নাভিতে কি থাকে? কস্তুরী থাকে, যার গন্ধে হরিণও খুঁজে বেড়ায় যে গন্ধ কোথা থেকে আসছে। এরকম একটা গুণ দেখতে পাওয়া যায় এদের মধ্যে। আবার এদের মধ্যে খোঁজ প্রকৃতিও থাকে, যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি রিসার্চ জাতীয় বিদ্যাতে যুক্ত থাকে তো এই সমস্ত জায়গাতে খুব উন্নতি করে। আবার প্রশাসন লেভেলের গোয়েন্দা বিভাগের সাথে যারা যুক্ত থাকে, আবার যে সমস্ত প্রশাসনের কাজগুলো জনসম্মুখে আসে না, যেগুলো গোপনে করা হয়, এই সমস্ত কাজে যারা থাকে তাদেরও কিন্তু খুব উন্নতি হয়। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রেরও 4টি চরণ রয়েছে। 2টি চরণ হচ্ছে বৃষ রাশিতে এবং বাকি 2টি চরণ হচ্ছে মিথুন রাশিতে। এই নক্ষত্রের বিস্তার হচ্ছে বৃষ রাশিতে 23.20 ডিগ্রি থেকে মিথুন রাশিতে 6.40 ডিগ্রি পর্যন্ত হয়। আর মিথুন রাশির অধিপতি বুধ, তো বুধেরও কিন্তু এই নক্ষত্রের উপর প্রভাব থাকে। তাহলে এই নক্ষত্রের উপর শুক্রের প্রভাব থাকে, মঙ্গলের প্রভাব থাকে এবং বুধেরও প্রভাব থাকে। প্রত্যেকটি নক্ষত্রের মতন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রেরও একটি চিহ্ন রয়েছে, সেটি হচ্ছে হরিণের মাথা, তার উপরে সিং। অর্থাৎ একটা হরিণের স্বভাব এই নক্ষত্রের উপর তুলে ধরা হয়েছে। সৌন্দর্যের প্রতীক হচ্ছে হরিণ, চঞ্চল স্বভাবের হয় এবং এর মধ্যে প্রচণ্ড ফুর্তি থাকে সবার সাথে। ও তার সাথে থাকে কি? আগাম সতর্কতা, বিপদের আভাস উপলব্ধি করার ক্ষমতা ঈশ্বর কিন্তু এদেরকে দিয়েছে, যার জন্য এরা সবসময় সজাগ থাকে। এই নক্ষত্রের জন্মানো জাতক কিংবা জাতিকারা শান্তিপ্রিয় স্বভাবের হয়, সবার সামনে নিজের কথাকে তুলে ধরে এবং প্রভাবশালী হয়। বুদ্ধির দিক থেকেও খুব চালাক হয় এবং সতর্কতা অবলম্বন করেই কিন্তু সমস্ত কাজ করতে চায়। এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে এবং এরা প্রকৃতিকে খুব ভালোবাসে। এরা সহজে কিন্তু অন্য কাউকে আবার বিশ্বাস করতে চায় না, যদি বিশ্বাস করে তো সামনের পাত্র দ্বারা এরা বিশ্বাসঘাতকতা হবে সামনের পাত্র দ্বারা। এটা 100% যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে একবার না একবার বিশ্বাসঘাতকতার শিকার হবে। যাদেরকে বেশি বিশ্বাস করবে তারাই এদের সাথে বিশ্বাসঘাতকতা করে। হরিণের নাভিতে কি থাকে? সুগন্ধি কস্তুরী। তাই এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাও কিন্তু প্রবল থাকে, যার জন্য এরা যদি কোনো জিনিস নিজের জন্য সিলেক্ট করে তো সেটা কিন্তু আবার সবাইকে দৃষ্টি আকর্ষণও করে। শুক্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে, যার জন্য এরা খুব কলাপ্রেমী হয়। এরা সঙ্গীত, চিত্র, নৃত্য এই সমস্ত জিনিসকে খুব পছন্দ করে। আবার মঙ্গল আর শুক্রের প্রভাব, তার সাথে বুধের প্রভাব যথেষ্ট থাকে বলে এরা প্রতিভাবানও হয়। এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা হস্তশিল্পী, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এরাও কিন্তু খুব ভালো উন্নতি করে। আবার যারা টেকনিক্যাল দিকে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত দিকেও কিন্তু বেশি সাফল্য লাভ করে। এরা প্রকৃতিপ্রেমী হয়, ঘোরাঘুরি জিনিসটাকে খুব পছন্দ করে। তাহলে এই নক্ষত্রটা কি হচ্ছে? ঊর্জা, গতি, জ্ঞান, সৌন্দর্য ইত্যাদি এই নক্ষত্র থেকে বোঝা যাচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি কি? দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক, ধনসম্পত্তির কারক।
তাহলে এই দুটোকে যদি এবার মিক্সড করে দিই তাহলে কি আসছে? তাহলে আসছে কি? শিক্ষা আসছে, ভ্রমণ আসছে, ধনসম্পত্তি আসছে, রিসার্চ জাতীয় বিদ্যা আসছে, গভীর জ্ঞান আসছে। তাহলে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে গোচর করাতে এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে গোচর আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন অনুসারেও দেখতে পারেন। বর্তমানে যাদের গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে। আর মঙ্গলদেব হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর এবং ভাগ্যের ঘর যেটা নবম ঘর, এই দুটি ঘরের অধিপতি। মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে গোচর করবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে কোথায়? পরাক্রমের ঘর বৃষ রাশিতে। আর মঙ্গল কিসের কারক? মঙ্গল হচ্ছে পরাক্রম, পুরুষার্থ, তেজ, অহংকার, সাহস, ঊর্জা ইত্যাদি কিন্তু আমরা মঙ্গল থেকে দেখি। রক্তের কারকও কিন্তু আমাদের মঙ্গল। এবার দেবগুরু বৃহস্পতি এই পরাক্রমের ঘরে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। এই গোচরটা এই মঙ্গলের নক্ষত্রের গোচরটা মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে সাড়ে সাতি চলাকালীন। গুরু এবং মঙ্গলের প্রভাবে আপনি যে কার্যই করবেন সেই কার্যে সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক, বুদ্ধির কারক। মঙ্গল হচ্ছে পুরুষত্ব, পরাক্রম, সাহসের কারক। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে আপনি আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার পুরুষত্ব, আপনার পরাক্রম, আপনার সাহস ইত্যাদিকে কাজে লাগিয়ে আপনি যথেষ্ট এই সময় এগিয়ে যাবেন এবং নিজের কর্মক্ষেত্রের লক্ষ্যকে ভেদ করবেন। দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থানকালীন পঞ্চম দৃষ্টি পড়বে রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি। আর সপ্তম ঘরটা হচ্ছে কি? আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবন। এই সময়কালে এই মীন রাশি যাদের বিবাহ সম্পন্ন হয়নি বা বিবাহ সম্পন্ন সম্ভাবনা থাকছে, ডেট হচ্ছে না, তো এইরকম একটা কিছু ফাইনাল ডিসিশন এই সময়কালে একটা হবে। তৃতীয় ঘর থেকে আমরা কি দেখি? সঞ্চার মাধ্যমটা দেখি, যেমন মিডিয়া দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, আইটি সেক্টর, কম্পিউটার সেক্টর, সফটওয়্যারের কার্যকলাপ, এই সমস্ত জিনিস দেখি। তো এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। আবার এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টাও করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে গোচর কলাকালীন। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কর্মের ঘরের অধিপতি, রাশির অধিপতি, তার সাথে আবার কর্মের ঘরের অধিপতি, আর গোচর করছে ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রতে। এবং দেবগুরু বৃহস্পতির লাভের ঘরেও দৃষ্টি পড়ছে। তাহলে কর্মক্ষেত্র থেকে একটা ভালো সুখবর, ভালো একটা জিনিস ঘটতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির এই পরাক্রম ঘরে অবস্থানগত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। ভাগ্যের ঘর যেটা বৃশ্চিক রাশি, আর ভাগ্যের ঘর থেকে আমরা কি দেখি? দূরযাত্রা জিনিসটাকে দেখি। তো বৃহস্পতির অবস্থানে পুরুষার্থ, পরাক্রম যেরকম বৃদ্ধি পাবে, তাহলে এই জিনিসটা কোথায় যে অ্যাড হচ্ছে? তো যারা ভ্রমণ জাতীয় কাজে ব্যবসা করছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার কর্মক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তনের একটা জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়কালে। যারা উচ্চ শিক্ষার্থী, যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় যাত্রা হবে। আবার কর্মক্ষেত্রেও যথেষ্ট লাভের রাস্তা তৈরি করবে দেবগুরু বৃহস্পতি, কারণ তার নবম দৃষ্টি পড়ছে একাদশ ঘর, লাভের ঘর। দেবগুরু বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, আর দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র গোচর করছে সেই নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় হবে। আবার এই সময়কালে মীন রাশির মধ্যে ধর্মের প্রতি বিশেষ চেতনা জাগরিত হবে, ধর্মের প্রতি আস্থা বাড়বে, তার সাথে ধর্মের পথে চলার আগ্রহ যথেষ্ট বাড়বে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘর, ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। এই সপ্তম ঘর হচ্ছে কন্যা রাশি এবং দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘর। ভাগ্যের ঘর থেকে আমরা দূরযাত্রা বুঝাই, তাহলে ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একটা দূরযাত্রা জিনিসটা অ্যাড হচ্ছে। তাহলে এই সময়ে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন কিংবা বাইরে থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা করছেন কিংবা বাইরেই যে ব্যবসা করছেন, দেশের মাটিতে দেশ থেকে বাইরে যে বিদেশে যেই ব্যবসা করছেন, এই রকম ক্ষেত্রে কিন্তু মোটা মুনাফা হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এই সময়। মঙ্গলদেব হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর, দ্বিতীয় ঘর যেটা মেষ রাশি, এই ঘরের অধিপতি। এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এবং সেভিং জিনিসটা করতে পারবে। এই সময়কালে আবার যারা হস্তশিল্পী, যারা কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন, যারা সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো।
মীন রাশির দ্বিতীয় ঘর হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল, তার নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান। আর দ্বিতীয় ঘর হচ্ছে কি আমাদের মুখের বাণীর ঘর। এই সময়কালে যারা ওকালতি করছেন, যারা মোটিভেশন স্পিকার, যারা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা কোচিং সেন্টার চালাচ্ছেন, আবার যারা ঈশ্বরের নাম গান সমাজের সামনে তুলে ধরছেন, তাদের কিন্তু যথেষ্ট এই সময় ভালো। মোট কথা মীন রাশির জন্য দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্রগত একটা গোচর হচ্ছে, এটা সব দিক থেকেই ভালো। তবে বিশেষ ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে সাবধানও থাকতে হবে। সেই সাবধানের কথাগুলো এবার তুলে ধরবো। মীন রাশির উদ্দেশ্যে বলছি, এই সময়কালে কোনো রকমভাবে আলস্য জিনিসটা দেহের মধ্যে আনা চলবে না। কর্মক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং তার সাথে নিজের মধ্যে একটা ওভার কনফিডেন্ট এই জিনিসটা যেন কোনো রকমভাবে না আসে। কারণ মঙ্গলের নক্ষত্রে রাশির অধিপতি এই সময় গোচর করছে, আর রাশির উপর কিন্তু আবার রাহু বসে রয়েছে, আর দ্বাদশ ঘরে শনি। এই সময় কিন্তু মনের মধ্যে অহংকার, ক্রোধ, জেদ, ওভার কনফিডেন্ট এগুলো জিনিস কিন্তু আসবে। অতএব এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। এই সময়কালে কারোর সাথে কোনো রকমভাবে বাকবিতণ্ডায় জড়িত হবেন না। গন্ডগোল, অশান্তি, তেড়ে যাওয়া, মেরে দেওয়া এরকম কিন্তু কিছু করতে যাবেন না, না তো বিপরীত পরিস্থিতি হবে। কারণ রাশির উপর রাহু অবস্থান করছে, আর শনি দ্বাদশ ঘরে। মুখের ভাষার উপর যথেষ্ট লাগাম ধরতে হবে, না তো আপনার হওয়া কাজ মুখের ভাষার জন্য বিগড়ে যাবে। অতএব এদিক থেকেও সাবধান। আর আর তারপরে বলবো যে এই সময় কোনো রকমভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস করলেন কি বিশ্বাসঘাতকতা হবেই। কাউকে এই সময় টাকা পয়সার ব্যাপারে তো কোনো রকমভাবে বিশ্বাস করতে যাবেন না। কোনো রকম অথরাইজ ছাড়া কোনো জিনিস দিতে যাবেন না। কারণ মৃগশিরা নক্ষত্রের সম্পর্কে তো বললাম যে মৃগশিরা নক্ষত্রে বিশ্বাসঘাতকতা জিনিস 100% থাকে। এরা যাদেরকে বিশ্বাস করবে তারাই এদের বিশ্বাস ভঙ্গ করবে। যদি বিশ্বাস করতে হয় তাহলে নিজেকেই করবেন আর ঈশ্বরকেই করবেন, না তো আর কাউকে করতে যান না। এই সময়কালে মীন রাশি কী করবে, কোন উপাচার করবে? মীন রাশিকে একটাই উপাচার বলবো, সেটা হচ্ছে আপনাদের সাড়ে সাতি চলছে, আপনারা প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। এর উপর আর কিছু নাই। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।